আচ্ছা, আমরা ক্লাস 11-এ আজকে যে কবিতাটা পড়ব সেই কবিতাটা ক্লাস 11-এর শেষ কবিতা, এবং আমি মনে করি তোমাদের মনে রাখার মতন একটা লং লাস্টিং কবিতা। এই কবিতাটা লাস্ট কবিতা ক্লাস 11 সেকেন্ড সেমের, এবং এই কবিতাটা লাস্টিংটা অনেক দিন থাকবে। ঠিক আছে, একটু মন দিয়ে শুনবো, ক্লাসটাকে এনজয় করবো, বিকজ ইউ আর হিয়ার টু স্টাডি লিটারেচার, নট ড্রাই ফ্যাক্টস। সাহিত্য পড়তে হবে একটু আনন্দ করে, মজা করে। সবাই শুনবে আমার কথা, একটু হেলান দেওয়া যাবে না, আরাম করা যাবে না, হেলান দেওয়া যাবে না। এখানে এদিক ফিরে বসো সবাই, ওরাও তাহলে হেলান দিতে পারতো। ঘুরে বসো, ঘুরে বসো। একেবারে অঙ্কন বাড়ি এলিয়ে বসে বসে অভ্যাস হয়ে গেছে সব। আচ্ছা, কে আসেনি পড়তে আজকে অঙ্কন তোদের ব্যাচ থেকে? কৃষ্ণান, ওই তো লিখেছে ওকে, আর ওই পড়তে আসেনি। যাই হোক, আমরা যে কবিতাটা আজকে পড়বো সেই কবিতাটা একটা ইন্সপিরেশনাল কবিতা। আমাদের জীবনে চলতে গেলে পড়াশুনোর পাশাপাশি যেটা লাগে সেটা হলো মোটিভেশন। এই মোটিভেশনাল একটা কবিতা, কবিতার নাম স্টিল আই রাইজ। কবিতার নাম কি? স্টিল আই রাইজ। কবিতার নাম স্টিল আই রাইজ। এই কবিতাটার মূল কাব্যগ্রন্থের নাম মনে থাকবে সবারই, সেটার নাম অ্যান্ড স্টিল আই রাইজ। বুঝতে পারলাম? এই কবিতাটির নাম হচ্ছে স্টিল আই রাইজ, তবুও আমি উঠে দাঁড়াই। আর এই কবিতার কাব্যগ্রন্থের নাম অ্যান্ড স্টিল আই রাইজ। এই কবিতাটা পাবলিশ হয়েছিল 1978 সালে। এটা কোনো কাজে লাগবে না, তবুও জেনে রাখতে বলবো। এই কবিতা যিনি লিখেছেন তার নাম মায়া অ্যাঞ্জেলো। তার নাম কি? মায়া অ্যাঞ্জেলো। পড়া কটায়? তুমি এসছো কটায়? হ্যাঁ, হলো? প্রত্যেকের বসা কমপ্লিট? জায়গা হচ্ছে না? হবে তো? এই মায়া অ্যাঞ্জেলো সম্পর্কে আমরা কি বললাম? মায়া অ্যাঞ্জেলো, তার সম্পর্কে একটু আমরা জানবো। তার পুরো নাম মার্গারেট অ্যানি জনসন। তিনি এমন একটা মেয়ে যে ছোটবেলা থেকে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বড় হয়েছে। যেই ঘাত প্রতিঘাতটা তোমরা এই সময় এসে কল্পনা করতে পারবে না। একটা মেয়ে যে মাত্র 7 বছর বয়সে ব্রুটালি মলেস্টেড হয়, তার মায়ের বয়ফ্রেন্ড তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে। সেই মেয়ে 3 বছর কারো সঙ্গে কোনো কথা বলতো না, 3 বছর চুপচাপ ছিল। এবং আমাদের প্রত্যেকের জীবনে যেমন শিক্ষক আমাদেরকে হাতটা ধরে টেনে তোলে, তার জীবনেও একজন ম্যাডাম এসছিলেন, একজন শিক্ষিকা এসছিলেন। তার নাম বার্থা ফ্লাওয়ার্স। তার নাম বার্থা ফ্লাওয়ার্স, মিসেস বার্থা ফ্লাওয়ার্স। তিনি এসে তাকে হাতটি ধরে টেনে তোলেন এবং তার জীবনকে এনলাইটেড করে। কিভাবে? পড়াশুনো দ্বারা। ভাবো, একটা ছোট্ট মেয়ে, মাত্র 7 ইয়ার্স ওল্ড, সে তার মায়ের প্রেমিকার দ্বারা ফিজিক্যালি মলেস্টেড হয়, এবং সেই প্রেমিকাকে তার সামনেই তার মামারা মেরে ফেলে কিন্তু, এবং সেই মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করে। সেই কারণে সে 3টে বছর পুরো চুপচাপ ছিল। এই রকম একটা জায়গা থেকে একটা মেয়ে উঠে এসেছে, এবং তারও আরো দুঃখের কিছু দিন রয়েছে যে তার বাবা মা কিন্তু ছোটবেলায় সেপারেট হয়ে যায়, সেটাও একটা ব্যথা। এবং তিনি কাজের জন্য, খাবারের জন্য কি কাজ করেনি? তিনি ফ্রাই কুকের কাজ করেছে, তিনি বার ডান্সার হিসেবে কাজ করেছে, তিনি ছোট ছোট লেখালেখি করতেন, ডান্সার হিসেবে কাজ করতেন। কোনো কাজকেই তিনি ছোট মনে করতেন না। এই যে উদম্য জেদ, ইচ্ছে, আমরা প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা ফিল্ড থেকে শিখতে পারি। এটা তার কাছ থেকে আমরা জানবো।
এহেন একটা মেয়ে, যে মেয়ের ছবি পরবর্তীকালে আমেরিকান মুদ্রায় ছাপানো হয়, তিনি কিন্তু একজন আফ্রো আমেরিকান। কি তিনি? আফ্রো আমেরিকান। অর্থাৎ এটা একটু সরান, আমার এই পায়ের সামনে কিছু রাখিস না। অর্থাৎ তিনি তার জন্ম আফ্রিকাতে, বা তার বাবা মা কেউ একজন আফ্রিকায় ছিলেন, তার সেই জায়গা থেকে তিনি এসছেন। এবং সেই সময় আমেরিকায় কিন্তু শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে একটা লড়াই চলতো। সাদা চামড়ার মানুষ আর আমার মতন কালো চামড়ার মানুষের মধ্যে একটা লড়াই হতো। কালো চামড়ার মানুষদেরকে স্লেভ হিসেবে কাজে লাগানো হতো, কোনো ইন্ডাস্ট্রিয়াল জায়গায় অ্যাজ আ ভৃত্য বা চাকর হিসেবে কাজে লাগানো হতো। তারা সমাজে নিপীড়িত, পিছিয়ে পড়া মানুষদের মধ্যে ছিল। সেই মহিলা, যার এই রকম ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে উঠে এসে তার উদম্য জেদ, তার সাহস, তার না হার মানা একটা মানসিকতা, তাকে কিন্তু তৈরি করেছিল একজন অন্যতম লেখিকা। এবং তার সঙ্গে তিনি একজন মেমোয়ারিস্ট। এই মেমোয়ারিস্ট শব্দটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। কোন গল্পে পড়েছো? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এটা নয়নতারা সেহগালের একটা মেমোয়ার ছিল। আমি বারবার ওই জায়গাটা নোট আউট করেছিলাম। ইট ওয়াজ এ মেমোয়ার। মেমোয়ার মানে স্মৃতিচারণ। তিনি স্মৃতিচারণ করে লিখতেন বলে, মানে স্মৃতিকে রিকালেক্ট করতেন, তাই জন্য তাকে বলা হতো মেমোয়ারিস্ট। প্রত্যেকটা জায়গা যেটা আমি বোঝাবো, যেটা আমি লেখাবো, সেটা আমি এইখানে ভালো করে ক্লিয়ারলি না বলা পর্যন্ত ছাড়বো না। আর সিভিল রাইট অ্যাক্টিভিস্ট, এই সিভিল রাইট অ্যাক্টিভিস্ট মানে তিনি তাদের যে অধিকার, মানে কৃষ্ণাঙ্গদের অধিকার, সে অধিকার নিয়ে কথা বলতেন। এটা তার পরিচয়। এবং পরবর্তীকালে তার লেখা বিখ্যাত অটোবায়োগ্রাফি তোমরা পড়ে দেখতে পারো, বা ইউটিউবে তার অটোবায়োগ্রাফি শুনেও দেখতে পারো। আই নো ওয়াই দ্য কেজড বার্ড স্যাং। আমি জানি কেন খাঁচার পাখিটা গান করেছিল। প্রত্যেকটা গল্পের মধ্যে, প্রত্যেকটা লেখালেখির মধ্যে, কবিতার মধ্যে যন্ত্রণা ইকুয়ালস টু কনফিডেন্স তার মধ্যে রয়েছে। দেখো, যার জীবনে যত বেশি কষ্ট, মনে রাখবে তার সফলতা তত তাড়াতাড়ি। একটা লোহার দণ্ড আগুনে পোড়ানো হয় প্রথমে, তারপরে সেইটাকে পিটিয়ে নিজের মতন করে আকার দেওয়া হয়। যখন লোহার দণ্ডটা ঠান্ডা থাকে, ওটাকে আর কিছু করা যায় না। তাহলে এটা তোমাকে কি করতে হবে? আগুনে পুড়তে হবে, তোমাকে অনেক কষ্ট, বেদনা, যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু আজকালকার দিনের ছেলেমেয়েরা কষ্ট করতেই চায় না। তারা সবকিছু রিল্যাক্স ভাবে নেবে। একদম আমি ঠাকুরকে ডাকবো, ঠাকুর দেখো আমি তোমায় 500 দিচ্ছি, তুমি আমার একটা চাকরি দাও। ঠাকুর বসে রয়েছে তোমার লাড্ডু খাওয়ার জন্য। ভগবান এত থুমকো তো, 500তে বাবা, মানে শুরুটাই করছে ঘুষ দিয়ে, তারপরে চাকরি পেলে ঘুষ, তারপরে পাওয়ার আগে ঘুষ, জীবনটাই ঘুষ। মানে সব শুরুটা ঠাকুরকে দিয়েই করলো আর কি। কিন্তু একমাত্র লাইফে সফলতার শর্টকাট হচ্ছে হার্ড ওয়ার্ক। সেটা তার কাছ থেকে আমরা জানতে পারবো, মায়া অ্যাঞ্জেলিওর কাছ থেকে। এবং তার জন্ম 1928 সালে, তার মৃত্যু 2014 সালে। এই 4 এপ্রিলে তার জন্ম। এবং তিনিও কিন্তু তার জীবনটা যে প্রথম দিকে কষ্ট করেছে, কিন্তু তার বৈবাহিক জীবন অতটাও ভালো ছিল না। তার 3 বার বিয়ে হয়েছিল, ম্যারিড 3 টাইমস। আমি এগুলো কেন বলছি? কারণ জানি এই পয়েন্টগুলো তোমাদের মনে থাকবে। জানি তার বাবার নাম তোমরা মনে রাখবে না, মায়ের নাম মনে রাখবে না, তোমাদের এইগুলো মনে থাকবে। দেখো, যে প্রথমত 7 বছর বয়সে তিনি শি ওয়াজ ব্রুটালি মলেস্টেড বাই হার মাদার্স বয়ফ্রেন্ড। এবং তাকে তার কাকারা বা মামারা মেরে ফেলে। মেরে ফেললে, তার চোখের সামনে যেহেতু মেরে ফেলে, তার খুব কষ্ট হয় ওটা দেখে, যে আমার জন্য এই লোকটার মৃত্যু হলো। এবং তিনি কিন্তু 3 বছর কোনো কথা না বলে থাকে। ওই 3 বছর নীরবে থাকাকালীন তাকে কিন্তু টেনে তুলে আনে একজন শিক্ষক। তোমার লাইফ তৈরি করতে পারবে একজন শিক্ষক, মনে রাখো। যেখানে সমস্ত কিছু শেষ, তোমার সব পথ শেষ, ওখানে দাঁড়িয়ে আছে কে? তোমার টিচার। তোমাকে কনফিডেন্স দেবে, তোমাকে বাঁচতে শেখাবে। বার্থা ফ্লাওয়ার্স সেই রকমই একজন মহিলা। তাকে হাতটি ধরে তুলে এনে বলে, তুই এত সহজে ভেঙে পড়েছিস কেন? শেখ সব রকম কাজ করতে শেখায়। এবং পরবর্তীকালে তিনি বলেছে, আমেরিকান মুদ্রায় তার ছবি কিন্তু ছাপানো হয়। ইটস নট আ স্মল ডিল, ভীষণ বড় একটা ব্যাপার। তার কবিতার নাম স্টিল আই রাইজ, তবুও আমি উঠবো। আমরা এই কবিতায় দেখতে পাবো একটা ডিসক্রিমিনেশন, মানে ভেদাভেদ। কাদের মধ্যে কাদের ভেদাভেদ? শ্বেতাঙ্গদের সঙ্গে কৃষ্ণাঙ্গদের। এখনো কালো চামড়ার মানুষকে
বিশেষ করে কালো চামড়ার মেয়েদেরকে আমরা কিন্তু একটু অন্যভাবেই দেখি। মানে আমরা সুন্দর মানে মনে করি সুন্দর মানে ফর্সা। এই জন্য দেখবে আগে একটা ক্রিম পাওয়া যেত, সেই ক্রিমটার নাম ছিল ফেয়ার অ্যান্ড লাভলি। ওটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, এখন করে দিয়েছে গ্লো অ্যান্ড লাভলি। কেন জানো? কারণ ফেয়ার মানেই লাভলি নয়, সুন্দর মানে পরিষ্কার মানেই কি সে সুন্দর নাকি? গ্লো। তাই দেখবে মিস ওয়ার্ল্ড হোক, মিস ইউনিভার্স হোক, ওখানে দেখবা আমার মতন কালোরাও কিন্তু সেই খেতাবটা জিতে নেয়। কারণ সুন্দর হতে গেলে সবকিছু নির্বাচন করতে হয়। এই যে জগৎ এখন অ্যাকসেপ্টেন্স করছে, এই যে এত পরিমাণে যে চেহারাটাকে শুধু চামড়ার কালার হিসেবে নয়, তার গুণকে বিচার করে দেখে, এইটা বুঝতে হবে। এবং সেই জায়গা থেকে উঠে আসা একজন মহিলা, এবং তিনি নিজে কিন্তু এই কবিতাটি তিনি পাঠ করেছিলেন একবার, এবং সেই কবিতাটি তিনি যখন পাঠ করেছেন এত সুন্দরভাবে তিনি বলেছেন, রিসাইট করেছেন। আমি তোমাদের সেই ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমাদেরকে দিয়ে দেবো, পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমরা কবিতায় যাই, তাহলে কবিতার প্রিফেস সম্পর্কে অতিরিক্ত কিছু জানার নেই, তবে এতটুকু তোমাদের জানতে হবে খুব সহজেই। আবারও বলি, একটুখানি তোমরা আমার সঙ্গে রিকালেক্ট করো যে এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি, একটু বলো। অ্যান্ড স্টিল আই রাইজ। কত সালে? 1978 সালে। মনে রাখার প্রয়োজন নেই, তবুও বলছি। কত বছর বয়সে তিনি মলেস্টেড হয়েছিলেন? 7 বছর। কার দ্বারা? তার মায়ের বয়ফ্রেন্ড দ্বারা। মনে থাকবে, তার বাবা মা কিন্তু ডিভোর্স হয়েছিল খুব আর্লি এজে, মানে তার যখন খুব ছোট বয়স তখনই ডিভোর্স। তাকে হাতটি ধরে টেনে তুলেছিল কে? দেখো, মনে থাকবে, বার্থা ফ্লাওয়ার্স, মনে থাকবে না? বার্থা ফ্লাওয়ার্স। এবং তিনি কিন্তু একজন মেমোয়ারিস্ট ছিলেন, কবিনী ছিলেন, এবং সিভিল রাইট অ্যাক্টিভিস্ট ছিলেন। তিনি একজন আফ্রো আমেরিকান ছিলেন, এবং তার কিন্তু 3 বার বিয়ে হয়েছিল এবং প্রচুর বয়ফ্রেন্ড ছিল জানা গেছে। কারণ তিনি রঙিন জীবন, তিনি মনে করতেন ইয়াস আই অ্যাম বিউটিফুল। তুমি তোমাকে সুন্দর না বললে এই পৃথিবীতে কেউ তোমাকে সুন্দর বলে গ্রহণ করবে না, তাই না? তাই আমরা দেখবো তার কবিতা আজকে পড়বো। তার জন্ম 1928 সালে 4 এপ্রিল, এবং তার মৃত্যু 2014 সালে, মাত্র 10 বছর আগে। চলো তার কবিতা আমরা পড়ি, স্টিল আই রাইজ। ভীষণ ভালো লাগার মতন একটা কবিতা, সব থেকে সহজ একটি কবিতা। শুরু করি। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, বাট স্টিল লাইক ডাস্ট আইল রাইজ। এখানে দেখবে প্রত্যেকটা স্তবকে 4টে 4টে করে লাইন রয়েছে। দেখি, বুঝে, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। তুমি আমাকে ইতিহাসের পাতায় লিখতে পারো। ডাউন করবে, ডাউন মানে কি? তুমি আমাকে নিচু করবে, ইতিহাসের পাতায় লিখে আমায় অপমান করতে পারো, আমার সম্পর্কে উল্টো পাল্টা লিখতে পারো। কি দিয়ে? উইথ ইউর বিটার, তোমার তিক্ত, টুইস্টেড, বিকৃত, লাইজ, মিথ্যে দিয়ে। মানে তুমি আমার নামে ইতিহাসের পাতায় উল্টো পাল্টা লিখতে পারো, যেমন ভাবে আমার অ্যানসেস্টার্স অর্থাৎ আমার পূর্বপুরুষদের কথা, কালো চামড়ার আফ্রিকান মানুষদের কথা ইতিহাসের পাতায় লেখা ছিল যে তারা বর্বর, তারা অমানবিক, তাই না? এমনটাই তো আমরা জানতাম যে আফ্রিকান মানুষ মানেই কি বর্বর। ঠিক তোমরা আমার সম্পর্কে এমনটা লিখতে পারো। এর বাংলা মানে কিন্তু আমি তোমাদের প্রোভাইড করবো, অনলাইন স্টুডেন্ট এবং তোমাদের। ইউ মে ট্রড মি। ট্রড মানে এখানে মারিয়ে দেওয়া। ট্রড কথার অর্থ তলায় লিখবে সুন্দর করে, মারিয়ে দেওয়া। তুমি আমাকে মারিয়ে দিতে পারো। ইন দ্য ভেরি ডার্ট। এই ভেরি একটা এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। কি বললাম বন্ধুরা? এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। ওন, ভেরি, এগুলোকে বলা হয় এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। যেমন আমি বলতে পারি এই পেনটাই আমার চাই, তাহলে ইংরেজিতে কি হবে? দিস ইজ দ্য ভেরি পেন আই ওয়ান্ট। আমার এই পেনটাই চাই, ইংরেজি কি হবে? দিস ইজ দ্য ভেরি পেন আই ওয়ান্ট। আমরা হঠাৎ করে আমরা শুধু জানি আই লাভ ইউ ভেরি মাচ, এইটুকুনি শুধু জানি। ভেরি অনেক জায়গায় ইউজ হয়, এটাকে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন আমরা ইংরেজি জানি যে অয়েল ইউর ওন মেশিন, এই ওনটা এখানে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তুমি আমাকে ধুলোয় মারিয়ে দিতে পারো, বাট স্টিল লাইক ডাস্ট, তবুও ধুলোর মতন। আই উইল রাইজ, তুমি আমাকে কি করবে? ধুলোয় মারিয়ে দেবে, আমি আবার সেই ধুলোর থেকে তৈরি হব। ব্যাপারটা ঠিক কেমন? বাইবেল একটা অ্যালিউশন আছে, বাইবেল একটা ধারণা আছে যে আমাদের সৃষ্টি ধুলো থেকে, আমরা আবার ধুলোয় মিশে যাই।
চিতাতেই সব শেষ, এরকম। তাহলে আমাদের সৃষ্টি কোথায়? ধুলো থেকে। সেখান থেকেই আবার আমরা কোথায় মিশে যাব? ধুলোয়। তাই বল, তুমি আমাকে ধুলোয় মারিয়ে দেবে, আমি আবার উঠে আসব। আমার ইনডমিটেবল স্পিরিট, আমায় কেউ হারাতে পারবে না। এই রকম মানুষ হতে হবে। আমায় লোকে দুটো বাজে কথা বললে আমি মরে যাব, বাঁচবো না, এরকম ব্যাপার নেই। কেউ ছেড়ে চলে গেলে আমার কি, যদি কেউ তোকে ছেড়ে চলে যায়, তাকে প্রমাণ করে দেখা যে তুমি আমায় ছেড়ে গিয়ে লস করেছো। আমি আরো বেশি দেখতে সুন্দর হচ্ছি, আমি আরো বেশি স্টাইলিশ, আরো বেশি অর্থবান হচ্ছি, দেখাও। আমি বাঁচবো না, বোঝে না সে। বুঝবে কেন? বুঝবে কেন? এর পরেরটা, ডাজ মাই স্যাসিনেস, খুব ভালো শব্দ, স্যাসিনেস। এই স্যাসিনেস মানে অধ্যত্ত, আপসেট ইউ। আমার অধ্যত্ত কি তোমায় খারাপ লাগছে? তোমার হতে পারে। দেখবি মালিকের সামনে চাকররা যদি অধ্যত্ত দেখায়, কালকে থেকে কাজে আসবো না, রইল তো, মালিক কিন্তু ওটাতে আপসেট হবে, খারাপ লাগবে তার, কারণ তার ইগো হার্ট হয়েছে। তো কারণ কৃষ্ণাঙ্গদে এখানে ইউ মানে কি? ইউ মে রাইট মি ডাউন। এখানে ইউটা কাকে? সমস্ত শ্বেতাঙ্গ মানুষকে বলা হচ্ছে তোমরা আমায় লিখতে পারো। আর মি মানে কি? শুধুমাত্র তিনি নিজে নন, সমস্ত কৃষ্ণাঙ্গ কমিউনিটিকে বলা হচ্ছে। আর আমার মানে আমাদের যে উদ্ধত্ত, আমরা যে আস্তে আস্তে পড়াশুনো শিখছি, সমাজের সামনের সারিতে আসছি, এই উদ্ধত্ত দেখে কি তোমাদের ভয় লাগছে বলো? হ্যাঁ হ্যাঁ, ভয় লাগছে তো? পিলে চমকে উঠছে। Why are you beset with gloom? এই বিসেট মানে আচ্ছন্ন। তোমরা এরকম শব্দ পড়েছো, বিটাইড পড়েছো না? এমিনেন্ট বিটাইড কোথায় পড়েছো? ফেবল কবিতায়। তাহলে এই বিসেট, এই বলছে তুমি কেন আচ্ছন্ন আছো? উইথ গ্লুম। গ্লুম মানে বিষণ্ণতা। এমা মন খারাপ কেন? বন্ধু ভালো রেজাল্ট করলে বন্ধুর মন খারাপ হয় কিন্তু। হ্যাঁ বন্ধু, কত পেয়েছিস? বন্ধু 590। তুই কত? রাখতো। তো আসলে ওই কালো চামড়ার মানুষদের উন্নতি দেখে সাদা চামড়ার মানুষগুলো কিন্তু কি হচ্ছে? একটু বিষণ্ণ হচ্ছে, মন খারাপ করছে। তো কজ আই ওয়ার্ক লাইক, কারণ আমি হাঁটছি এমন ভাবে, আই হ্যাভ গট অয়েল ওয়েলস, যেন আমার কোনো তেলের খনি আছে। পাম্পিং ইন মাই লিভিং রুম, আর কোথায় আছে? একটু ঠিক আয়রনি করে, একটু মকিং করে, সার্কাস্টিকলি বলছে তেলের খনি তো আমার লিভিং রুমে রয়েছে। এরকম চাপ মারবো, বালতি করে গিয়ে বিক্রি করবার কোটিপতি। ব্যাপারটা এরকম। ওই আমেরিকান সোসাইটিতে বা ওই দেশগুলোতে তেলের খনি যাদের আছে তাদেরকে বড় লোক বলা হয়, আর গরিব যাদের নেই, তারা ওখানে কাজ করে, তাদেরকে গরিব বলা হয়। ব্যাপারটা বোঝো। আজকে যাদের জন্য আমি বড় লোক, তাদেরকে গরিব করে রাখছি, তাই না? ওই তেলের খনি তো মালিক নিজে ঢুকে আসবে না, যারা কর্মচারী তারা কাজ করছে। তাই বলছে আমি এমন করে হাঁটছি যেন আমি ওই কোনো তেলের খনির মালিক। আমি হতে পারি গরিব, কিন্তু আমার অ্যাটিটিউডটা রাখতে হবে ঠিকঠাক। দেখবে আজকালকার দিনে কোনো ভ্যান চালকদেরকে কিন্তু ডিউ রেসপেক্টে ডাকতে হয়, তাই না? কাকু যাবেন, কারণ ওদেরও একটা আত্মমর্যাদা রয়েছে, তাই না? আমার লিভিং রুমেই তেলের পাম্প, মানে তেলের খনি যে পাম্পিং করি, বালতি ভরে নিয়ে যাই, বেচে কোটিপতি, এরকম ব্যাপার। তাহলে দুটো প্যারায় কোনো সমস্যা নেই বাবু। আছে কি এরপরে? জাস্ট লাইক মুনস, জাস্ট অ্যান্ড লাইক সানস, যেমন চাঁদের মতন, সূর্যের মতন, উইথ দ্য সার্টেইনটি অফ টাইডস। এই চন্দ্র সূর্য এটা তো নিশ্চিত জিনিস, আর চন্দ্র সূর্য উঠলেই বা আসলেই আরেকটা নিশ্চিত জিনিস হয়, সেটা হচ্ছে সমুদ্রের ঢেউ। এগুলো তো কখনো পৃথিবীর সঙ্গে যে না, এটা কখনো হয় না, এটা তো সত্য জিনিস, এটা হবেই। তাহলে এগুলো যেমন হবেই, তেমনি জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, তেমনি আমাদের আশাটাকেও অনেক উঁচুতে রাখতে হয়। যেমন চন্দ্র সূর্য ঢেউ এগুলো একটা কি প্রকৃতির নিয়মে চলে, সত্য, তেমনি আমাদের আশাটাকে উঁচুতে রাখতে হয়। হোপ, আশা, আমাদের জীবনে কিছু করতে চাই। আজকাল যুবকদের মধ্যে যদি প্রশ্ন করি তুমি কি হতে চাও, কোনো উত্তর নেই। দেখি কি হয়, কি আগে পড়িনি। ও তুমি কি হতে? আমি শুধু তার। ও আচ্ছা, উত্তর। এই ব্যাপারটা কি, কোনো গোল নেই, কোনো সেট নেই, কোনো মাইন্ডসেট ক্লিয়ার নেই, তুমি কি করে হবে? তাই চন্দ্র সূর্যের মতনই আমাদের আশাটাকে উঁচুতে রাখতে হবে। অ্যান্ড স্টিল আই রাইজ, তবু আমি উঠে দাঁড়াবো। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন?
এই তোমরা কি আমায় ভেঙে পড়েছি এমনটা দেখতে চাও? কারণ মনে রাখো, কখনো মালিক পক্ষ চায় না তার দোকানে যিনি কাজ করেন তিনি ভালো থাকে। তিনি যদি নতুন গাড়ি নিয়ে আসে, মালিকের কিন্তু পিলে চমকে ওঠে, গাড়ি এরকম, কারণ তিনি নিজেকে মালিক মনে করেন। তাই কালো চামড়ার মানুষগুলোকে, ওই সাদা চামড়ার মানুষগুলো যদি চায় যে সবসময় দুঃখে থাকো, কারণ ওদের অত্যাচার করতে পারলেই আমাদের বাড়বে। বোল্ড হেড, সবসময় মাথা নিচু করে থাকবো, লোয়ার আইস, চোখ নিচু করে থাকবো, তোমাদের চোখে চোখ মেলে কথা বলবো না। শোল্ডার্স ফলিং ডাউন, আমাদের কাঁধ দুটো যেমন উঁচু থাকে না মানুষের হাঁটার সময়, কাঁধ দুটো নুইয়ে পড়বে, লাইক টিয়ার ড্রপস, চোখের জল পড়বে, কাঁদবো সব সময়, বিষণ্ণ থাকবো, মন খারাপ থাকবে, এমনটা চাও তোমরা, তাই না? ভুল ভাবছো। উইকেন বাই মাই সোলফুল ক্রাইস, আর আমার ভেতরের, সোলফুল মানে ভেতরের, আত্মার, আমি অনেক সময় আছে কি, প্রচন্ড কেউ বাজে কথা বললো, কাঁদতে পারছে না, কিন্তু ভিতরটা জ্বলে গেছে, ওইটা কিন্তু আমাদেরকে দুর্বল করে দেয়। ওই ভেতরের যে কষ্টটা, কান্নাটা আমাদেরকে দুর্বল করে দেয়। কেউ তোমায় ছেড়ে চলে গেল, দেখবে তোমার সারাদিন কিছু ভালো লাগছে না, তুমি কিন্তু ভেতর থেকে ইমোশনালি উইক হয়ে গেছো। তো তাই ভেতরটা একেবারে খোকলা করে দেবে তোমরা, তাই তো চাও নাকি? পারবে না। ডাজ মাই হটিনেস, এই আমার উদ্ধত্ত অফেন্ড ইউ, তোমাদের রাগিয়ে তুলছে না? কারণ আমি তো এখন তোমাদের সামনে চোখে চোখ মেলে কথা বলি, কেউ রে তুই, এরকম ব্যাপার, রেগে যাচ্ছ তো? ডোন্ট ইউ টেক ইট অফুলি হার্ড। আরে এত ভয়ানক, এত ভয় পেতে হবে না, এত বাজে ভাবে, অফুলি হার্ড, এত কঠোর ভাবে, ভয়ানক ভাবে নিতে হবে না আমাদেরকে। মানে এমন ভাবে আমরা চলছি, ভয় পাচ্ছ কি তোমরা? আরে ভয় পেতে হবে না, কজ আই লাভ, কারণ আমি হাসছি। লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, যেন আমার কাছে সোনার খনি আছে, ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আর আমার বাড়ির পেছনে উঠানে আমার সোনার খনি মানে খনন করা রয়েছে, ওখানে যাই, সোনা দানা নিই, সেনকো গোল্ডে বিক্রি করে দিই, ব্যাস কোটিপতি। টাকা অভাব নেই আমার, পয়সা কে চিজ দেয়, তেলের খনি, সোনার খনি, কি লাগবে? সেনকো গোল্ড এখন বলা রয়েছে, আর ভারত পেট্রোলিয়াম, দুটোই গিয়ে বেচে বড় লোক। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি আমাকে বিদ্ধ করতে পারো তোমার কথা দ্বারা, জানো তো? তোমাকে কেউ দুটো আঘাত করলো, বেত দিয়ে মারলো, তার থেকেও দুটো বাজে কথা তোমার মন খারাপ করে দেবে। মানুষের কথা এতটাই খারাপ বা এতটা ভালো। ইউ মে কাট মি উইথ ইউর আইস, তুমি আমার হয়তো চোখ রাঙাতে পারো। দেখবে কাট মানে কেটে ফেলা, চোখে দেখবে অনেকে অনেক চোখ দিয়ে কটকট করে তাকায়। ইউ মে কিল মি উইথ ইউর হার্টফুলনেস, তুমি তোমার নিষ্ঠুরতা দিয়ে তুমি আমায় মেরে ফেলতে পারো। নিষ্ঠুর ব্যবহার, মানুষের যেমন দেখবে মালিক পক্ষের ব্যবহার এরকমটাই হয়, তাই না? বাবু খেতে যাবো, বাবু কিসের খাবার রে, সারাদিন খাই খাই খাই, এই কথাটাই লোকটা মারা গেল, জানো তো? তার খিদেটা মারা গেল, লোকটি মারা গেল। যদি ওখানে তিনি বলতেন, যা বাবু খেয়ে আয়, তোর কাজটা আমি দেখে নিচ্ছি। এইটাই হচ্ছে মানুষ। বাকিটা পয়সা, দুনিয়ায় প্রত্যেকে উপার্জন করে, ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে কারোর সঙ্গে ব্যবহার করছো। এইখানে কিন্তু মায়া অ্যাঞ্জেলিও তাই বলতে চেয়েছে। অর্থ, আমার প্রচুর অর্থ আছে, বা নাই বা থাকলো, আমার অ্যাটিটিউডটা এরকম, আমার অনেক অর্থ আছে, তাহলেই তো হয়ে গেল, তাই না? বাট স্টিল লাইক এয়ার, তবুও বাতাসের মতন, আল রাইজ, আমি উঠবো। কোথাও কোনো প্রবলেম আছে? এই কটা প্যারা যে পড়লাম, সব থেকে সহজ না বলো? মাই লাস্ট ডাচেস থেকেও সোজা। তারপরে সুন্দর একটা প্যারা, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, আমার এই অ্যাট্রাকটিভ ফিগার, আমার এই সুন্দর চেহারা, এই সাদা চামড়ার মেয়েরা, তোমাদের খারাপ লাগছে নাকি? হ্যাঁ, দারুণ দেখতে কিন্তু আমি, ওয়াও দারুণ। ডাজ ইট কাম অ্যাজ সারপ্রাইজ, তোমরা কি অবাক হয়ে যাচ্ছে এত সুন্দর ব্ল্যাক ডায়মন্ডটা কোথা থেকে আসলো? আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, আমি এমন করে নাচ করি যেন আমার কাছে হিরে আছে। কোথায় আছে আমার হিরে? অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস। ব্ল্যাক বা আমেরিকান মেয়েদের সুন্দরতা তার থাইয়ের সুন্দরতা, বা তার থাইটাকে দেখে বলা হয়। দেখবো ওইখানে ড্রেসগুলো এই অব্দি এরকম ভাবে কায়দা করে হাঁটে ওরা। তো অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, মানে এই জায়গাটায় পকেটটা, তো এই জায়গাটায় আমার ডায়মন্ডস, আমার থাই গুলো বেশ অ্যাট্রাকটিভ, সেক্সি, ওয়াও ক্যা বাত হ্যায়, এরকম ব্যাপার। কি আমি এরকম সেক্সি ব্যাপারটা তোমার দেখি কার লাগে নাকি? আমি সুন্দর, আই এম বিউটিফুল। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি, শেম। দেখো
আজকে তিনি এতটা সুন্দর করে বলছেন, তার কারণ তার অতীতটা খুব খারাপ কেটেছিল। বলছে আমার ইতিহাসটা কোথায়? বলছে হার্টস অফ হিস্ট্রি শেম। আমি কুঁড়ে ঘরে থাকতাম, আমরা নিপীড়িত মানুষ। ওই কুঁড়ে ঘরের ইতিহাসের ওই লজ্জাজনক ইতিহাস থেকে বেরিয়ে এসে আই রাইজ, আমি উঠে এসেছি। আপ ফ্রম দ্য পাস্ট, সেই অতীত থেকে, দ্যাট রুটেড ইন পেইন, সেই যন্ত্রণার অতীত থেকে আমি উঠে এসেছি। আমি কালো বলে বহু লোক আমায় কুৎসিত বলতো। আজ আমি সবার সামনে দাঁড়িয়ে বলি আমি সুন্দরী, আমার সব রকম সুন্দরতা রয়েছে, আমি আমি সব রকম ভাবে তোমাদের সমান বা তোমাদের ওপরে, আমি কোনো অংশে কম নই। তুমি তোমার কম্পিটিটরকে সুযোগ দাও তোমাকে হারাতে, তবেই তুমি হেরে যাও। মনে রাখো, যদি যখন কোনো গুন্ডা তোমায় অ্যাটাক করে, তার পাওয়ার কোনটা জানো? তোমার ভয়। যখন অ্যাটাক করলো তুমি কি করবে? ভয় পাবে। ও মা গো, ও ভয় পেয়ে, ও কিন্তু একটা কনফিডেন্স পেয়ে গেল। তুমি যখন সঙ্গে সঙ্গে রিটালিয়েট করবে একটা, ও কিন্তু 90% কনফিডেন্স ওইখানে নেমে যাবে, তুমি বেঁচে যাবে। এই কারণে বলা হয় কাউকে তোমার কনফিডেন্স ব্রেক করতে দেবে না, তোমার দুর্বলতা কাউকে বলবে না, তোমরা সেটাই সবাইকে করো। সবাইকে বলে বেড়াও, একদম ব্যাগ সামনে বলে ফেলো যে স্যার আমি গ্রামারে কাঁচা। তোমার দুর্বলতা তুমি বলে ফেলেছো, আর ওইটা থেকে তুমি উঠতে পারবে না। গৌতম বুদ্ধ বলেছে হোয়াট ইউ থিঙ্ক ইউ উইল বিকাম, যা তুমি ভাববে তাই তুমি হবে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড এতটাই পাওয়ারফুল, ঠিক? আই এম আ ব্ল্যাক ওশিয়ান, আমি একটি কালো সমুদ্র। ওমা, সমুদ্র আবার কালো কি করে হয়? এই ব্ল্যাকটা একটা কিসের প্রতীক? ওদের কমিউনিটির প্রতীক, ঠিক আছে, বা ইনহারেন্ট, তাদের যে ঐতিহ্য তার প্রতীক। লিপিং অ্যান্ড ওয়াইড, উত্তাল অসীম, আমি যে সমুদ্র। আমাদের সম্প্রদায় কিন্তু একই রকম উদম্মতা, একই রকম শক্তি, স্ট্রেংথ, একই রকম রেজালিয়েন্স আমাদের কিন্তু রয়েছে। ওয়েলিং উৎসারিত, সোয়েলিং বৃদ্ধি পাওয়া। ওই যে ঢেউটা একবার উঠছে বাড়ছে, কিরকম? এই যে দেখো, এই ওয়েলিং আর সোয়েলিং, যতটা সমুদ্রের ঢেউ উঠবে ঠিক ততটাই কিন্তু যাবে। তা উৎসারিত, আই বিয়ার ইন দ্য টাইড, আমি প্রতিহত করি জোয়ারের প্রবল ওই আঘাতটিকে। মানে ওই যে এখানে টাইড মানে কি? আঘাত। কাদের আঘাত? শ্বেতাঙ্গ মানুষদের যে আঘাতগুলো, সে আঘাতগুলোকে আমি মেনে নিতে পারি। বিয়ার মানে সহ্য করার ক্ষমতা আমার আছে, কারণ আমি কি? অপ্রতিরোধ্য, আমি ভয় পাই না, আমি সমুদ্র, আমি সব কিছুকে গ্রহণ করতে পারি। সমুদ্রের মধ্যে তুমি ঢিল ছুঁড়ে মারো তো টাপাং করে, তোমার গায়ে একটা ঢিল ছুঁড়ে মারা হোক, তাই না? ঠাকুরনগর হাসপাতাল, কিন্তু সমুদ্রকে মারো কোনো সমস্যা নেই, কারণ ওর মধ্যে সেই ক্ষমতা রয়েছে। দেখো, কোনো সমস্যা আছে মাগো এই অবধিতে? লিভিং বিহাইন্ড দ্য নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার, বলছে সেই ভয়ের, সেই আতঙ্কের রাত্রিগুলোকে পিছনে ঠেলে, তাই না? বহু রাত তো আতঙ্কে কাটাতে হয়েছে। তোমরা হয়তো ফিল করতে পারছো না অত্যাচার কাকে বলে। 1947 আগে মেয়েরা বুঝতে পারতো অত্যাচার কাকে বলে, কৃষ্ণাঙ্গ মহিলারা বুঝতে পারতো আমেরিকান শ্বেতাঙ্গরা কতটা অসভ্য বর্বর। বুঝতে পেরেছো? তাই ওই রাত্রিবেলাটা ওদেরকে ভয়ে কাটাতে হতো, আতঙ্কে কাটাতে হতো। সেইগুলোকে পিছনে ঠেলে রেখে আই রাইজ, আমি উঠে এসেছি ইনটু আ ডেব্রেক, এবার একটা সকাল হবে। দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার, যে সকালটা অদ্ভুত ভাবে সুন্দর, স্পষ্ট। আই রাইজ, আমি উঠেছি। ব্রিঙ্গিং দ্য গিফটস, সঙ্গে করে নিয়ে এসছি সে উপহারগুলো। এখানে উপহার কি কি? গিফট কি? কাদের গিফট? দ্যাট মাই অ্যানসেস্টরস গেভ। আমাদের অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ, আমাদের যে পূর্বপুরুষ আমাদের কি দিয়েছে? আচ্ছা, তোমাদের পূর্বপুরুষ তোমাদের কি দিয়েছে? এক হচ্ছে তোমার বংশের নাম, তাই না? তা তোমার পদবি, তাই তো, আর তোমার ঐতিহ্য, তোমার কি থাকবে? একটা সম্মান। এদেরও স্ট্রেংথ, রেজালিয়েন্স, হোপ, ডিটারমিনেশন, এগুলো আমাদের কি? আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শেখা। ওরা তো আফ্রিকার অ্যাডভার্স সিচুয়েশনে থেকেছে, যেখানে খাবারের জন্য ভাবতে হতো, থাকবার জন্য ভাবতে হতো, পোশাকের জন্য ভাবতে হতো। বেঁচে থাকাটা প্রতি মুহূর্তে তাদের কাছে কি ছিল?
চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ থেকে তারা যদি বেঁচে আসতে পারে, এখানে কেন তারা পারবে না? দেখতে পাওয়া গেল ওই চ্যালেঞ্জ থেকে এই চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন, তবুও আমরা কিন্তু উঠে দাঁড়াবো। আই এম দ্য ড্রিম, আমি স্বপ্ন, অ্যান্ড দ্য হোপ, আশা কাদের? অফ দ্য স্লেভ, এই হতভাগ্য চাকরদের, ভৃত্যদের, মানে কালো চামড়ার মানুষদের আমি একমাত্র আশা। কারণ আমি বলেছি তিনি সিভিল রাইট অ্যাক্টিভিস্ট, তিনি তাদের হয়ে কথা বলেন, তাই না? তিনি তাদের জন্য কিন্তু কথা বলছেন। আই রাইজ, আই রাইজ, আই রাইজ, আমি উঠবো বা আমি উঠেছি বা আমি উঠবো, আমি উঠবো। কত সুন্দর একটা কবিতা। মানুষের জীবনে কত ঘাত প্রতিঘাত থাকে, তারপরেও তিনি উঠে দাঁড়ায়। তোমার জীবনে ছোট ছোট প্রবলেম মনে হবে, সেই প্রবলেমগুলোকে তোমার তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু তবুও তুমি কিন্তু সেই ছোট্ট প্রবলেমটাকে ধীরে 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 পাহাড়ে পরিণত করে তোমার মাথার উপরে রেখে দিচ্ছ আর ভাবছো আমার দ্বারা বোধ হয় সম্ভব না, তাই না? সব সম্ভব। যদি এই মায়া অ্যাঞ্জেলিউ পারে, তিনি এত ভালো একজন লেখিকা হতে, মেমোয়ারিস্ট হতে, আমেরিকা মুদ্রায় তার নাম তুলতে, এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেও, তাই তোমরা কেন পারবে না? নিজেকে একবার প্রশ্ন করে দেখো। কবিতা এখানে শেষ করলাম। ক্লাস 11 সেকেন্ড সেমের কিন্তু কবিতা শেষ। এখনো 1 মাস কমপ্লিট হয়নি, সরি হয়ে গেছে, মানে মাইনে দেওয়া কমপ্লিট হয়নি সকলে। আমি তোমাদেরকে মনে করিয়ে দিলাম। এই হচ্ছে আজকের কবিতাটা। আরেকটা জিনিস আমরা পড়বো বাবু, সেটা হচ্ছে আজকের কবিতাটা দেখে নাও কোথাও কোনো প্রবলেম আছে কিনা। এই কবিতার বাংলা মানে উইথ ওয়ার্ড নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব, ঠিক আছে? আজকেই দিয়ে দেব। অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে, মৈনাক সাহায্য করছে আমাদের নোটস তৈরি করতে। তোদের মনে যেমনটা পেয়েছিস না গার্ডেন পার্টির, ওটা এটাও পেয়ে যাবে। চল জল দে, জল। ও তো রাগ করে বাবা পড়াচ্ছি। আচ্ছা আমি কি বলছি, সেকেন্ড সেমে আমাদের ব্রড কোশ্চেন আমরা কিন্তু গল্প থেকে আর নেব না। গল্প থেকে আমরা গার্ডেন পার্টি পড়েছি, জিমি ভ্যালেন্টাইন পড়েছি, এখান থেকে 3টে আর একটা নেব সর্বোচ্চ, এখান থেকে হয়তো 6টা। আমরা 500 কোটি কমন পাবো। পৃথিবী উল্টে গেলেও, ধরো পৃথিবী উল্টে চাঁদে চলে গেছে, তার এর মধ্যে থেকে আসবে গ্যারান্টি। কেন গ্যারান্টি দিচ্ছে এত কনফিডেন্স কেন বলছি? আরে আর নেই এর মধ্যে। তার থেকে বড় কথা, আমরা তো প্রচুর এসএকিউ লিখছি, আমরা শিখবো যে কি করে কোশ্চেনটাকে অ্যারেঞ্জ করা যায়। ভয় পাওয়ার কিছু নেই। আর এখানে আমরা প্রত্যেকটা কোশ্চেন মুখস্থ করবো। আজকে জিমি ভ্যালেন্টাইনে একটা কোশ্চেন মুখস্থ করবো এখানেই, বাড়িতে সময় যাতে অল্প দিতে হয়। তাহলে এখান থেকে একটা ব্রড কোশ্চেন লিখতে হয়। কবিতার আমরা মাই লাস্ট ডাচেস থেকে দেব, ঠিক আছে? মাই লাস্ট ডাচেস বলে দিয়ে দিয়েছি বোধ হয়, ওই একটাই পড়বো। তবুও রিস্ক যাতে না নিতে হয়, ওই মায়া অ্যাঞ্জেলিউ থেকে লিখতে খুব সোজা, ওখান থেকে 2টো পড়লেই কমন পাওয়া যাবে। 2টো হয়ে গেল। নাটক থেকে আমরা একটা পড়বো। কোনটা পড়বো জানো? ঘোস্ট ব্রাহ্মণ পড়বো। কারণ দেখবে ঘটনাটা তোমরা খুব ইজিলি লিখতে পারবে একা একা। 1টা 2টো পড়বো, কমন হয়ে যাবে, কোনো চাপ নেই। কারণ ব্রড কোশ্চেন এক গাদা পড়লে হবে না। তাহলে এই তো হাতে গোনা কয়েকটা পড়লাম, চাপ নেই। তাহলে এই কবিতার কোনো প্রশ্ন তোমাদের অজানা থাকছে না? এই কোনো যদি কোশ্চেন থাকে আমায় বলো এক্ষুনি। আর আমরা এখন একটা ব্রড কোশ্চেনে যাব, সবাই জেরক্সটা বের করবে। সেকেন্ড যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা পড়বো। এবার দেখো, আচ্ছা একটু মন দিয়ে, কারণ ব্রড কোশ্চেন নিয়ে প্রত্যেকের কিন্তু ভয় থাকে। আমি ছেলে মেয়েদেরকে এই নোটসটা প্রোভাইড করেছি, ওরা অনেকে আমাকে মেসেজ করছে স্যার আপনি মাঝে কিছু উত্তর লিখতে ভুলে গেছেন, তার মানে ওরা ক্লাস করে না। আমি ভুলিনি, আমি ইচ্ছে করে ইন্টেনশনালি আমি এটা করেছি যাতে করে ওরা ক্লাসটা করে। কান্ট ইউ ডু সামথিং রালফ, রালফ ট্রাই ওন্ট ইউ, এটা কোন গল্প থেকে নেওয়া? জিমি ভ্যালেন্টাইন। কার লেখা? ও হেনরির পুরো নাম কি? অলিভার হেনরি। এই অলিভার হেনরির আসল নাম কি? উইলিয়াম সিডনে পর্টার। তার এই অলিভার হেনরির এটা আসলে কিন্তু একটা সিডোনিম। কোথায় থাকাকালীন হয়েছিল? জেলে থাকাকালীন হয়েছিল। ভালো করে পড়তে হবে, পড়াশোনা একটা সিস্টেম, একটা শিষ্টাচার। এখানে ফাঁকি দিলে তোমাকে অবশ্যই কিছু না কিছু দিতে হবে লাইফে।
ঠিক আছে, ফাঁকি দেওয়া যাবে না। আরে সারাদিনে 5 ঘন্টা পড়লে কত জানিস তোরা? 24 ঘন্টার মধ্যে কুম্ভকর্ণ ধরে নিলাম তোরা, তাহলে ক ঘন্টা ঘুমাবি? 10 ঘন্টা। এর বেশি তো ঘুমাবি না, তারপরে 5 ঘন্টা পড়তে হবে না। কি আছে? হু সেড দিস? কে বলেছিল এই কথাটা? তাহলে মিস অ্যানাবেল অ্যাডামস। তাহলে এখানে লিখতে পারি মিস said তাহলে মিস অ্যানাবেল অ্যাডামস said the quoted line, তাই না? আমরা said না লিখে এখানে লিখতে পারি asked the quoted line, লিখতে পারি মিস অ্যানাবেল অ্যাডামস asked the quoted line। কাকে প্রশ্ন করেছিল? তাহলে এখানে তো চাইনি হুম, তাহলে আমরা লিখবো না। যদি পরীক্ষায় চাই তাহলে তাহলে মিস অ্যানাবেল অ্যাডামস asked the quoted line to Jimmy in the story জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি। খুব ভালো ক্লাসেস করে অনলাইনের কিছু ছেলে মেয়েরা। তারা আগের দিন আমি একটা শর্ট কোশ্চেন লেখানোর সময় আমি তোমাদের কিন্তু এমন বলেছি ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম, তোমরা লক্ষ্য করনি অনেকেই, আমাকে ওখানে বাধাও দাওনি। ওরা আমাকে পরে ওরা স্ক্রিনশট মেরে বলছে স্যার এই জায়গাটা আপনি থ্যাংক ইউ ম্যাম বলেছেন, স্যার এই জায়গাটা কিন্তু থ্যাংক ইউ ম্যাম হবে না স্যার, হয়তো তাড়াহুড়ো করে বলেছেন। তো আমি দেখলাম যে ওরা কতটা মন দিয়ে ক্লাসটা করে। আমি ভুল করেছি, সত্যি সত্যি ভুল হয়ে গেছিল। ওটা কি হবে? জিমি ভ্যালেন্টাইন হবে। তাহলে এটা মিস অ্যানাবেল আস্কস দ্য কোটেড লাইন টু কাকে? সরি, মিস অ্যানাবেল আস্কস দ্য কোটেড লাইন টু জিমি ভ্যালেন্টাইন ইন দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি। এবার বলেছে হোয়াই ডিড দ্য স্পিকার সে দিস? কেন তিনি এমনটা বলেছেন? কত সহজে মুখস্থ করা যায়। দেখো, হোয়েন দ্য এল্ডার্স ওয়ার বিজি, যখন বড়রা ব্যস্ত ছিল। মে দ্য 9-year-old গার্ল, ষাট আগাথা। এখানে মে আমরা যদি মনে করি দ্য 9-year-old গার্ল লিখবো না, এতটুকু লিখবো না, কোনো সমস্যা নেই। মে ষাট আগাথা ইন দ্য ভল্ট, এফ দি লিখি, ষাট আগাথা কোথায় আটকে দিয়েছিল? ইন দ্য ভল্ট। এই কথাটা অ্যাড করি। ইন আ স্পিরিট অফ প্লে, মানে খেলার তাড়াহুড়োয় আটকে দিয়েছে। তাহলে প্রথম লাইনটা খুব সোজা, যখন বড়রা ব্যস্ত ছিল। ওয়েন দ্য এল্ডার্স ওয়ার বিজি, আমি যখন ছোট ছিলাম তখন আমার স্যারকে অবিকল নকল করার চেষ্টা করতাম। স্যার যা করতেন আমি তাই করতাম। আমি কি করে মুখস্থ করছি? আমি বাংলাটাকে বোঝার চেষ্টা করি। তুমি সম্পূর্ণ একা লিখলেও নাম্বার পাবে না, আবার সম্পূর্ণ মুখস্থ করার চেষ্টা করলেও মুখস্থ হবে না। তাহলে এর কিছু একটা তো উপায় বের করতে হবে, তাই তোমাকে বুঝে পড়তে হবে। হোয়েন দ্য এল্ডার্স ওয়ার বিজি, মে ষাট আগাথা ইন দ্য ভল্ট ইন আ স্পিরিট অফ প্লে, মুখস্থ। দ্য ক্লক হ্যাড নট বিন উন্ড, দ্য কম্বিনেশন ওয়াজ নট সেট। মানে কি? ক্লকটাকে ভাঙা যাচ্ছিল না আর কম্বিনেশনটা সেট না। দেয়ার ওয়াজ নো ওয়ে লেফট টু ওপেন দ্য ডোর, কোনো পথ খোলা নেই দরজাটা খোলা। আগাথাস মাদার ওয়েলড হিস্টেরিক্যালি, আগাথার মা এবার খিচুনি রোগ ধরে গেছিল, ওরে খোলা খুলে দে, অ্যান্ড বিট দ্য ডোর, দরজাটাকে আঘাত করছিল। মিস্টার অ্যাডামস ওয়াজ অ্যাট লস, মিস্টার অ্যাডামস কি পাগল হয়ে গেছে? অ্যাট লস কোথায়? অ্যাট লস কখন হয়? মেয়ে বিয়ের মণ্ডপ থেকে চলে গেছে বিয়ের দিন, বাবার যা পরিস্থিতি ওটাকে বলা হয় অ্যাট লস। কারো কিছু বলতেই পারছে না, বাবা একবার এদিক একবার এদিক। রঞ্জিত মল্লিক তো। সো অ্যানাবেল রিকোয়েস্টেড রাল্ফ টু ডু সামথিং, কারণ অ্যানাবেল এবার রিকোয়েস্ট করেছে রাল্ফকে কিছু করবার জন্য। আমি এতটুকু তোদের সাথেই পড়লাম, আর একটা ব্যাচে আমি পড়েছিলাম, ঠাকুরনগর ব্যাচে, আমার মুখস্থ হয়ে গেছে। কি? হোয়েন দ্য এল্ডার্স ওয়ার বিজি, মে আটকে দিয়েছিল শার্ট কাকে? আগাথাকে। কোথায়? ইন দ্য ভল্ট, কিভাবে? ইন আ স্পিরিট অফ প্লে। দ্য ক্লক হ্যাড নট বিন উন্ড, দ্য কম্বিনেশন ছিল না সেট, ওয়াজ নট সেট। আগাথাস মাদার, ও দেয়ার ওয়াজ নো ওয়ে লেফট, কোনো পথ ছিল না খোলা, টু ওপেন দ্য ডোর, দরজা খোলার জন্য। আগাথাস মাদার ওয়েল্ড, চিৎকার করছিল হিস্টেরিক্যালি, হ্যাঁ, অ্যান্ড বিট দ্য ডোর,
Mr. Adams was at loss. So Annabel requested কাকে? Ralph to do something. কারণ এবার এখানে আসি, as কারণ লাইক আদার্স বা লাইক আদার অন্যদের মতন সেও মানে she too believed বিশ্বাস করে nothing was impossible to her soulmate, তার প্রিয়তমর কাছে কোনো কিছু অসম্ভব না, সেও বিশ্বাস করে। তাই লাইক আদার she too believed nothing was impossible to her soulmate, দু একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। আমাদের নোটস এতটাই সহজ। এর পরেরটা আসি বাবুরা, কি বলেছে? বলেছে হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়াক্ট, যাকে এটা বলা হয়েছিল তিনি কিভাবে রিয়াকশন দিয়েছিলেন? তিনি বলেছিলেন রালফ লুকড অ্যাট অ্যানাবেল, অ্যানাবেলের দিকে তাকিয়েছে উইথ আ স্মাইল, সফট স্মাইল, একটা সুন্দর হাসি নিয়ে, অ্যান্ড আস্কড হার, তাকে যার কাছে চেয়েছিল টু গিভ হিম দ্য রোজ শি ওয়াজ ওয়্যারিং, সে গোলাপে যে গুচ্ছটা পরেছিল না সেটা চেয়েছে। তাহলে মিস্টার রালফ smiled, looked at Annabel with a soft smile and asked her to give him the rose she was wearing. Okay, stuffing মানে গুজে রাখা, it in his vest pocket, তার পকেটে গুজে রেখে, she opened his suitcase, তার সুটকেসটা খোলে, finally breaking his own record, he rescued Agatha safely. কিচ্ছু নেই এর মধ্যে, সহজ তো। আজকে বাড়িতে একজন মাস্টারমশাই আসবেন, প্রফেসর আসবেন, মাস্টারমশাই না, তিনি তারকেশ্বর কলেজের একজন প্রফেসর, ওনার বই একটা পাবলিশ হবে, তিনি সেই কারণে আমাদের আসবেন, 11টার সময় ঢুকবেন আমাদের বাড়িতে, তাই ওনার জন্য আর কি আয়োজন। এবার বুঝতে পেরেছিস? এবার অনেক বলছে ও অনেক এতক্ষণ হয়েছিল মুরগিটাও পড়া বুঝেছে নাকি, মানে তোদের থেকেও মুরগি ভালো। আচ্ছা, তাহলে জিমি লুকড অ্যাট অ্যানাবেল উইথ আ সফট স্মাইল and asked her to give him the rose she was wearing. Stuffing it in his vest pocket, she opened it and finally breaking his own record, he rescued Agatha. কঠিন আছে? কঠিন নেই তো। এবার একটা কাজ আছে, আজকের পড়া এই পর্যন্তই। কাজটা কি? গতদিন যে পড়াটা আমি দিয়েছিলাম সেটা এখন লিখে দিতে হবে। আমি বলেছিলাম 5 মিনিট পড়ার সময় থাকলো, এটা কিন্তু আগামী দিন পড়া থাকছে, সুন্দর করে পড়ে আসবে। 5 মিনিট পড়তে দিলে আমি প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে দেখবো যে তোমরা লিখছো কিনা। ঠিক এমা, তুই ভাবছিস অনলাইনে 8 ঘন্টা ক্লাস শেষ হয়? এই পুরো ক্লাস তুই যেটা এখানে করেছিস সেই ক্লাসটা ওদেরকেই দেওয়া হয়, সেম জিনিস। তবে যদি আসতে কষ্ট হয় ওটাই করবি, ঠিক আছে? যদি আসতে পারিস আসবি। হ্যাঁ।